ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে ভৌতবিজ্ঞান বিষয় থেকে পরিমাপ পদ্ধতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় পরিমাপ পদ্ধতি থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। পরিমাপ পদ্ধতি, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তাহলে ভৌত রাশি কাকে বলে? প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি যা পরিমাপ করা যায়, অর্থাৎ যাকে আমরা পরিমাপ করতে পারবো তাকে কিন্তু ভৌত রাশি বলছে বা প্রাকৃতিক রাশি। এই ভৌত রাশির আরেক নাম কি? প্রাকৃতিক রাশি। একটা এক্সাম্পল দেখা যাক। যেমন এক টুকরো সোনার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব পরিমাপ করা যায়। তাহলে যা কিছু পরিমাপ করা যাচ্ছে, কোনো এক সোনা বা রূপা যে কোনো ধাতু হোক, তার ক্ষেত্রে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর ঘনত্ব আছে, তাহলে এটা পরিমাপ করা যায়। এই জন্য এটা একটা ভৌত রাশির উদাহরণ। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব হলো ভৌত রাশি। তার মানে ভৌত রাশি যাকে পরিমাপ করা যাবে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও ঘনত্ব, এগুলো সবই কিন্তু এক ধরনের ভৌত রাশি। এরপর এই ভৌত রাশিকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কাকে বলবে? যার শুধু মান আছে, অভিমুখ নেই। অর্থাৎ যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা ডাইরেকশন নেই, তাদেরকে বলা হবে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, কার্য, সময়, ক্ষমতা, তাপমাত্রা, ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ, আপেক্ষিক তাপ, এগুলো প্রত্যেকটি কিন্তু স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলবে? ভেক্টর রাশি যার মান, অভিমুখ দুই আছে। তাহলে শুধুমাত্র কিন্তু মান থাকবে না, তার সঙ্গে একটা ডাইরেকশন থাকবে, যে কোন অভিমুখে সেটা ক্রিয়া করছে। যেমন ওজন, বেগ, ত্বরণ, বল, সরণ, ভরবেগ, ঘাত বল, চুম্বক ক্ষেত্র, প্রত্যেকটির কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশন বা অভিমুখ আছে। এই জন্য এদেরকে বলা হবে ভেক্টর রাশি। তাহলে রাশি দু ধরনের আমরা পেয়ে গেলাম ভৌত রাশির মধ্যে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এইবার আমরা চলে যাব ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক বা প্রাথমিক একক। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক বা প্রাথমিক একক বলতে কি বুঝি? যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না। ফান্ডামেন্টাল মানেই বোঝাচ্ছে এখানে মূল, তেমনি এরা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেবল নয়, মানে ডিপেন্ডই করছে না। যে রাশিগুলি থেকে অন্য রাশির একক গঠন করা যায় তাদের মূল একক বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির একক। তেমনি দৈর্ঘ্য, ভর, সময় এদের এককগুলো থেকেই কিন্তু অন্যান্য একক গঠন করা যায়, আর এগুলি কিন্তু একদমই ফান্ডামেন্টাল। এগুলি কিন্তু পরস্পরের উপর নির্ভর করে না, স্বতন্ত্র। এরপর দেখে নেব কি? লব্ধ একক। লব্ধ একক কি? যে রাশিগুলির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠন করা যায় তাদের লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? লব্ধ একক কীভাবে হচ্ছে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যর সঙ্গে দৈর্ঘ্যর গুণ করছে, তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। আর এইটা থেকে সৃষ্টি হচ্ছে লব্ধ একক কি? ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য এ, মানে যদি বাহু হয় তাহলে বাহুর সঙ্গে বাহু গুণ করলে তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যাবে এ স্কোয়ার। তার মানে এটা কিন্তু ক্ষেত্রফল। বা যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ হয়, তার সঙ্গে বি, তার প্রস্থ গুণ করলে এ বি, এটাও কিন্তু ক্ষেত্রফল। তাহলে এগুলো কিন্তু সবই লব্ধ একক। আর এখানে এ বা বি এগুলো কিন্তু কি? এগুলো হচ্ছে প্রাথমিক একক। এছাড়া আছে ভরবেগ, বল, চাপ ইত্যাদি, এগুলো কিন্তু প্রত্যেকটি লব্ধ একক। এরপরে দেখে নেব আমরা এককবিহীন রাশি বা ইউনিটলেস কোয়ান্টিটি কি? এককবিহীন রাশি যে সব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা পরিমাপ করা হয় তাদের কোনো একক থাকে না। যেমন আপেক্ষিক গুরুত্ব, মৌলের পারমাণবিক গুরুত্ব, এদেরকে এককবিহীন রাশি বলা হয়। এগুলো কিন্তু কোনো রকম মানে তাদের কোনো এককই থাকবে না, তাদের অনুপাত দ্বারা পরিমাপ করা হয়, তাদেরকে আমরা কি বলবো? এককবিহীন রাশি। তার উদাহরণ কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, আপেক্ষিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্ব। এরপর এসআই সিস্টেম। এসআই সিস্টেমে কি? এসআই পদ্ধতিতে 7টি প্রধান রাশির 7টি এককের মূল এককের মর্যাদা দেওয়া হয়। তাহলে মূল একক বা প্রধান একক কটি পাবো আমরা? 7টি। কি কি দেখে নেব। এক, কি বলছে এখানে? একটু মিস্টেক হয়ে গেছে। 1 নম্বর হবে এটা দৈর্ঘ্য, যার একক মিটার, ভর কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, বস্তুর পরিমাণ মোল,
আলোকদীপ্তি, ক্যান্ডেলা, এইগুলি প্রত্যেকটি কিন্তু মূল একক। এরপর পরবর্তীতে আরও দুটি একক যুক্ত করা হয়েছে এই মূল এককে, সেটা কি? কোণের একক রেডিয়ান, ঘন কোণের একক স্টেরেডিয়ান, এ দুটো কিন্তু মূল এককের মধ্যে পড়বে। এরপর সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি বলছে? এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কী ছিল? মিটার। আর ভরের একক কি? গ্রাম, যেটা ছিল কিন্তু এসআইতে কিলোগ্রাম, আর এটা কিন্তু মিটার। আর সেকেন্ডই ছিল ওখানে, সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে কি? এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, আর ভরের একক এলবি বা পাউন্ড, আর সময়ের একক সেকেন্ড, একই। তাহলে এখানে কিন্তু এলবি আর এখানে ফুট দৈর্ঘ্যের একক, প্রত্যেকটি আলাদা আলাদা এখানে। সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে, বা এমকেএস পদ্ধতিতে, বা মেট্রিক পদ্ধতি। তাহলে এমকেএস সিস্টেম বা মেট্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার, ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। ওই এসআই আর এমকেএস কিন্তু একই, ওখানেও কিন্তু মিটার দৈর্ঘ্যের একক, ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড, একই। এরপর দেখে নেব ফুট। ফুট কি? লন্ডনে বোর্ড অফ ট্রেড অ্যান্ড স্ট্যান্ডার্ডের অফিসে 62°F উষ্ণতায় রাখা ব্রোঞ্জ দণ্ডের উপর নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে 1 গজ বলা হয়। এই গজ 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কি 1 ফুট বা 1760 গজ মানে 1 মাইল। এরপর দৈর্ঘ্যের বিভিন্ন একক ফার্মি, মানে 1 ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেন্টিমিটার দূরত্বকে বলা হয় 1 ফার্মি। পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য এটি ব্যবহার করা হয়। এই যে ফার্মি, 1 ফার্মি সমান সমান কত মিটার বা কত সেন্টিমিটার, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। এছাড়া পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, এইভাবেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তাহলে কি? ফার্মি একক ব্যবহার করা হয়। অ্যাংস্ট্রম, এটা কি? 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার হবে এটা, আর 10⁻8 সেন্টিমিটার, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আলোকরশ্মি, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু এই অ্যাংস্ট্রম ইউনিটটা ব্যবহার করা হয়, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর 1 মাইক্রন মানে 10⁻6 মিটার বা 10⁻4 সেন্টিমিটার। আণুবীক্ষণিক যন্ত্রে যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য এই একক ব্যবহার করা হয়। মাইক্রন একক কোথায় ব্যবহার করা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এক্স একক 10⁻13 মিটার বা 10⁻11 সেন্টিমিটার, এটা এক্স রে হবে। এরপর আলোকবর্ষ, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 আলোকবর্ষ মানে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে 1 আলোকবর্ষ বলবে। তাহলে আলোকবর্ষ কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। 1 আলোকবর্ষ সমান সমান 9.45 × 10⁻10 কিলোমিটার। তো এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে 1 আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার বা কত মিটার। এরপর বলছে মহাকাশের নক্ষত্রের দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয় কিন্তু এই যে আলোকবর্ষ ইউনিটটা কিন্তু মহাকাশের দূরত্ব মাপার জন্য, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ, পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্বকে নির্দেশ করে। এইউ ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি নির্দেশ করে? পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্বকে নির্দেশ করে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU সমান সমান 1.496 × 10⁸ কিলোমিটার, এটা কিন্তু 1 AU সমান সমান, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে, অপশান থাকে। পারসেক, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড় একক কি? পারসেক। এই পারসেক একক কিন্তু জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড় একক। 1 পারসেক সমান সমান 3.084 × 10⁻13 কিলোমিটার সমান সমান 3.26 লাইট ইয়ার। আলোকবর্ষ, লাইট ইয়ার মানে আলোকবর্ষ, তাহলে 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার। তার মানে লাইট ইয়ারের থেকেও কিন্তু পারসেক বড়। পারসেক সব থেকে বেশি বড় ইউনিট, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড় একক হলো পারসেক। এরপর বলছে ভর। ভর কি? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকবে, মানে বস্তুর ভর বলতে ওই বস্তুর মধ্যে কতখানি জড় পদার্থ আছে তাকে বোঝায়। তার মানে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। আর কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় ভার। এখানে কি বলছে? কিলোগ্রাম। ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার এর অফিসে রাখা প্লাটিনাম
ইরিডিয়াম এবং প্লাটিনাম আর ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি করে। প্লাটিনাম প্লাস ইরিডিয়াম এই দুটো সংকর ধাতু তৈরি করা হয়। সেখানে কি তৈরি করা হয়েছিল? নিরেট চোঙার ভরকে 1 কিলোগ্রাম বলা হয়। তাহলে প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি নিরেট চোঙার ভরকে 1 কিলোগ্রাম বলা হয়। তাহলে ওখানে কিন্তু ওই যে নিরেট চোঙা, সেখানে কিন্তু তার যে ভরটা সেটাকেই কিন্তু 1 কিলোগ্রাম বলা হচ্ছে। উষ্ণতার পরিবর্তনে ভরের পরিবর্তন হয় না। উষ্ণতার পরিবর্তনে কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না, ভর কিন্তু অবিনশ্বর। প্রমাণ কিলোগ্রামের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ নেই। প্রমাণ কিলোগ্রামের সংজ্ঞায় কিন্তু উষ্ণতার মানে প্রয়োগ নেই, কিন্তু ভারের পরিবর্তন হয় উষ্ণতার পরিবর্তনে। 1 পাউন্ড সমান সমান কত গ্রাম? 453.6 মানে 453.6 গ্রাম 1 পাউন্ড সমান সমান। 1 কিলোগ্রাম সমান সমান 2.204 পাউন্ড। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এরপর ডাল্টন বা এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, অণু পরমাণুর ভর মাপার জন্য এই এএমইউ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। 1 ডাল্টন বা 1 এএমইউ সমান সমান 1.66 ইন্টু 10⁻²৪। এটাও পরীক্ষায় আসে। ক্যারেটটা কি? হীরক বা দামি পাথর ধাতুর ওজন করার জন্য ব্যবহার করা হয়। 1 ক্যারেট সমান সমান 0.2 গ্রাম বা 200 মিলিগ্রাম। 1 ক্যারেট সমান সমান কত মিলিগ্রাম? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুব ভালো একটা প্রশ্ন। লিটার, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। তাহলে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই জায়গায় কিন্তু বরফের বা জলের ঘনত্ব সব থেকে বেশি। 1 লিটার সমান সমান কি? 1000 ঘন সেন্টিমিটার। লিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। আর এই উষ্ণতাকেই কিন্তু 1 কেজি জলের আয়তন 1 লিটার ধরা হয়। এই উষ্ণতাকেই কিন্তু 1 কেজি জলের আয়তন 1 লিটার ধরা হয়। ঘনত্ব বা ডেনসিটি কি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়, যাকে এম দিয়ে ডিনোট করা হয়। যাকে ডেনসিটি ডি দিয়ে ডিনোট করা হচ্ছে, ডি। আর এম মানে হচ্ছে কিন্তু ভর, এমটা ভর কোনো বস্তুর। এরপর কি? ঘনত্ব সমান সমান আয়তন। তাহলে ঘনত্ব সমান সমান আয়তন। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম ঘনমিটার। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? কিলোগ্রাম ঘনমিটার। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম ঘন সেন্টিমিটার। তাহলে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ঘনমিটার আর সিজিএস পদ্ধতিতে গ্রাম ঘন সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার আসছে মিটারের জায়গায় আর গ্রাম আসছে কিলোগ্রামের জায়গায়। এরপর কি বলছে? উষ্ণতা ও ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়লে ঘনত্ব কমবে, উষ্ণতা কমলে ঘনত্ব বাড়বে। ব্যতিক্রম হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘনত্ব উষ্ণতা বাড়ার সাথে সাথে বাড়ে। তাহলে আমরা সাধারণত কি জানি? যে উষ্ণতা বাড়লে কিন্তু ঘনত্ব কমবে বা ঘনত্ব বাড়লে উষ্ণতা কমবে। এক্ষেত্রে কি? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি, তার মানে কি? উষ্ণতা বাড়ছে ধীরে ধীরে, তাহলে ঘনত্ব কমার কথা ছিল, কিন্তু এখানে ব্যতিক্রম। 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঘনত্ব বাড়তে থাকে, উষ্ণতাও বাড়তে থাকবে, ঘনত্বও বাড়তে থাকবে। তারপর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে ওটা সর্বোচ্চ হয়ে যাবে ঘনত্ব, তারপর আবার ধীরে ধীরে কমতে থাকবে। তো যখনই কমতে থাকবে তখন আবার ওই নিয়মটা কাজ করবে, মানে 4 ডিগ্রি পরে 5 ডিগ্রি, তারপর 6 ডিগ্রি, মানে উষ্ণতা বাড়ছে কিন্তু ঘনত্ব কমতে থাকছে। কিন্তু 0 থেকে 4 পর্যন্ত এর ব্যতিক্রম আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এরপর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কি বলে? কোনো পদার্থ 4 ডিগ্রি উষ্ণতায় ও সম আয়তনের জলের চেয়ে যত গুণ ভারী সেই সংখ্যাকে পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলা হয়। তাহলে কোনো পদার্থ 4 ডিগ্রি উষ্ণতায় ও সম আয়তনের জলের চেয়ে যত গুণ ভারী, তার মানে কিন্তু ওই 4 ডিগ্রি উষ্ণতাকেই কিন্তু ফিক্সড করে ধরা হচ্ছে জলের আয়তন ঘন, যে ওই উষ্ণতায় যে জলের যে আয়তন সেই পরিমাণ আয়তনের তুলনায় যত গুণ ভারী হবে, মানে সম আয়তনের জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলটা থাকছে যে আয়তনে, সেই আয়তনের সম আয়তনের অন্য কোনো পদার্থ যাকে নেওয়া হবে সে যত গুণ বেশি ভারী হবে সেটা তার আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলবে। কিন্তু আয়তনটা কিন্তু সম হবে, মানে আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলটা নিচ্ছি 1 কেজি, তাহলে সেই জলের সম পরিমাণ আয়তনের
বস্তু কোনো লোহা হতে পারে, তামা হতে পারে, সেটাকে নেব সেই আয়তনের। নেওয়ার পরে এইটার সাপেক্ষে এইটা যে যত গুণ ভারী, ভারী মানেই হচ্ছে ওজন, এর ওজন যত বেশি হবে ততটা আমাদেরকে সেই গুণফলের যে মানটা বেরোবে যেটা, সেটাকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলবো। সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান একই হলে এসআই পদ্ধতিতে হয় না। সিজিএস পদ্ধতিতে যদি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের মান একই হয় তাহলে কিন্তু এসআই পদ্ধতিতে হবে, তার কোনো গ্যারেন্টি নেই। এরপর কয়েকটি স্কেল আছে। ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কী বলছে? সাধারণ স্কেল দ্বারা খালি চোখে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। তাহলে ভার্নিয়ার স্কেলে কি? সাধারণ স্কেল দ্বারা খালি চোখে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, কিন্তু 1/10 মিলিমিটারের দৈর্ঘ্যের সঠিক মাপ পাওয়ার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তাহলে যে 1/10 মিলিমিটার, এটা কিন্তু আমরা সাধারণ স্কেলের সাহায্যে মাপতে পারবো না, সেটা মাপার জন্য কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এরপর স্লাইড ক্যালিপার। স্লাইড ক্যালিপার কী হচ্ছে? তার বা দণ্ডের ব্যাস, কোনো তার বা দণ্ডের বা গোল আকারের কোনো কিছুর ব্যাস বা ফাঁপা নলের ব্যাস মাপার জন্য কিন্তু স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। স্ক্রু গেজ। স্ক্রু গেজের সরু তারের ব্যাস পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। সরু তারের ব্যাস পরিমাপ করার জন্য স্ক্রু গেজ যন্ত্র ব্যবহার করা হয়। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। সাধারণ তুলা যন্ত্রে বাম দিকে পাত্রে পরিমেয় বস্তু, মানে যেটা পরিমাপ করব, আর ডান দিকে পাত্রে প্রমাণ বাটখারা রাখা হয়। এই ওজন বাক্সে বাটখারাগুলি কী অনুপাতে থাকে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। 5:2:2:1 এই অনুপাতে কিন্তু রাখা হয়। 5:2:2:1। তুলা যন্ত্রের দুটি বাহু সমান না হলে বস্তুর প্রকৃত ভর কী হয়ে যাবে? তখন বস্তুর প্রকৃত ভর হয়ে যাবে √m1 × m2, এইটা হয়ে যাবে কিন্তু প্রকৃত ভর, m =। আর দুটি তুলা পাত্রের ভর অসমান হলে, পাত্রের ভর যদি অসমান হয় তাহলে m = কী হবে? m1 + m2, এটাতে এদের গড়টা বের করতে হবে। m1 + m2/2 এটা করতে হবে গড়, এখানে মিস্টেক হয়ে গেছে, 2 হবে। এরপর m1 মানে বাম দিকে তুলাপাত্রের বস্তু, m2 মানে ডান দিকে তুলাপাত্রের বস্তুর ভর। তার মানে বাম দিকে তুলাপাত্রের বস্তুর ভর হচ্ছে m1 আর m2 ডান দিকে তুলাপাত্রের বস্তুর ভর। পৃথিবীর আদি ঘড়ি হলো সূর্য চাকতি। পৃথিবীর আদি ঘড়ি, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, পৃথিবীর আদি ঘড়ি কোনটি? এরপর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়। তাহলে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়, স্প্রিং তুলা যন্ত্রের সাথে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। সৌরদিন বা সোলার ডে কী বলে? পৃথিবী কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর আবার সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সেই সময়কে বলা হয় সৌরদিন, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এক সৌরদিন = কত সেকেন্ড? 24 × 60 × 60, তার মানে কত হবে? 86,400 সেকেন্ড। 1 সেকেন্ড = কি? একটি প্রমাণ চৌম্বক ক্ষেত্রের মধ্যে তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণুর এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ স্পন্দনের জন্য প্রয়োজনীয় সময়কে 1 সেকেন্ড বলা হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় আসে, ক্রোনোমিটার ও মেট্রোনাম কি? ক্রোনোমিটার ও মেট্রোনাম ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় মাপা হয়, মানে একটা ঘড়ি এর সাহায্যে সময় নির্ভুলভাবে পরিমাপ করা হয়। বিজ্ঞানী গ্যালিলিওর দোলক গতি বিষয়ক সূত্রের উপর নির্ভর করেই দোলন ঘড়ি নির্মিত। দোলন ঘড়ির দোলনকাল 25 সেকেন্ড। শীতকালে ঠান্ডায় দোলন দণ্ডের সংকোচনের ফলে দোলনটির কার্যকারী দৈর্ঘ্য কমে যায়, ফলে ঘড়ি ফাস্ট চলে। আর গ্রীষ্মকালে দোলন দণ্ডের প্রসারণের ফলে দোলনটির কার্যকারী দৈর্ঘ্য বেড়ে যায়, ফলে ঘড়ি স্লো চলে। এটা কিন্তু আসে কোন সময়? শীতকালে কি হয় আর গ্রীষ্মকালে কি হয়, এটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশি হলো কার্য ও শক্তি, এটাও ভালো একটা প্রশ্ন। 3টি মূল একক দ্বারা গঠিত স্কেলার রাশি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ক্ষমতা, কার্যক্ষমতা এবং ভেক্টর রাশি হলো বল। 3টি মূল একক দ্বারা গঠিত স্কেলার রাশি কি? কার্যক্ষমতা, আর ভেক্টর রাশি কি হবে? বল। 3টি মূল একক দ্বারা গঠিত। এরপর মিটার স্কেল। যে স্কেলে শুধু মিটার ও মিলিমিটারের দাগ কাটা থাকে সেই স্কেলকে মিটার স্কেল বলা হয়। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ক্লাস থেকে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। থ্যাংক ইউ।